গল্পটা ভারতের ইতিহাসের এক ধূসর সময়। সীমান্তের ওপরের কিছু অদৃশ্য হাত ভারতের বিরুদ্ধে নিখুঁত পরিকল্পনা সাজাচ্ছিল। চলছিল একের পর এক হামলা, কিন্তু আক্রমণকারীদের মূল হোতা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই। যেন কেউ ছায়ার আড়ালে থেকে সুতো টানছিল। এই অদৃশ্য শত্রুকে খুঁজে বের করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা তৈরি করে এক গোপন ফাঁদ। শুরু করে এক সিক্রেট মিশন, যার ব্যাপারে জানত শুধু হাতে গোনা কয়েকজন। উদ্দেশ্য এমন এক জগতে প্রবেশ করা যেখানে নেই কোনো আইন, নেই কোনো নীতি কিংবা নৈতিকতার অস্তিত্ব, আছে শুধু মৃত্যু। কিন্তু কে করবে এই কাজ? কে বেছে নেবে নিজের নির্মম মৃত্যু? আর সে কি আদৌ পারবে ওই মৃত্যু ফরিতে গিয়ে সেই অচেনা সত্যকে খুঁজে বের করে তার হাত থেকে নিজের দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি ধুরিন্ধরের কথা। এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। কিন্তু বাস্তব হলেও এই গল্পটা যে কোনো কাল্পনিক গল্পকে হার মানাবে। আর এটাই এই গল্পের সবচেয়ে বড় স্পেশালিটি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ৩০ ডিসেম্বর ১৯৯৯। পুরো ইন্ডিয়া উত্তাল আফগানিস্তানের কান্দাহার এয়ারপোর্ট নিয়ে। কিছু টেরোরিস্ট কান্দাহার এয়ারপোর্টে একটা ইন্ডিয়ান যাত্রীবাহী প্লেন হাইজ্যাক করেছে। ৩ দিন ধরে প্যাসেঞ্জারদের আটকে রেখেছে হাইজ্যাকাররা। মূলত ৩ জন কুখ্যাত টেরোরিস্ট ইন্ডিয়ান জেলে বন্দী। তাদের মুক্তির দাবি নিয়ে প্লেনটা হাইজ্যাক করেছে তারা। হাইজ্যাকারদের সাথে নেগোসিয়েশন করার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অজয় সেনেগাল। কিছুক্ষণের মধ্যেই ফরেন মিনিস্টার দেবারেন্দ্র কাপুর সেখানে চলে আসে। দেবা অজয়কে বলে, আমি সব জায়গায় চেষ্টা করেছি, এই সমস্যার কোনো সমাধান করতে পারলাম না। প্রাইম মিনিস্টারের ওপরেও অনেক প্রেশার আসছে। প্লেনে জিম্মি প্যাসেঞ্জারদেরকে বাঁচাতে হলে ওই ৩ টেররিস্টকে আমাদের ছাড়তেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। অজয় বলে, আপনি আমাকে আর কিছুটা দিন সময় দিন, আমি সবকিছু সামলে নেব। কোনো টেররিস্টদেরকেও ছাড়তে হবে না, আর প্যাসেঞ্জারদেরকেও সহি সালামত উদ্ধার করে নিয়ে যেতে পারবো। দেবা বলে, আমাদের হাতে আর সময় নেই, যা করার এখনই করতে হবে। এরপর অজয় এবং দেবা হাইজ্যাকারদের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য প্লেনের ভেতরে যায়। ভেতরে ঢুকতেই তারা রক্তের দাগ দেখতে পায়। হাইজ্যাকাররা এখানে নৃশংসভাবে হত্যা করেছে এক প্যাসেঞ্জারকে। অজয়ের হৃদয় ভারী হয়ে ওঠে। এরপর ওরা হাইজ্যাকারদের লিডার জহুরের সঙ্গে কথা বলে। অজয় তাকে জানায় প্রাইম মিনিস্টারের সঙ্গে তাদের কথা হয়েছে, কাল ৩ জন টেররিস্টকে মুক্ত করে দেওয়া হবে। হাইজ্যাকাররা মোটা অঙ্কের টাকাও দাবি করেছে। দেবা জানায় টাকা সময় মতো ট্রান্সফার করে দেওয়া হবে। তো তাদের সাথে নেগোসিয়েশন করার পর অজয় প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলতে যায়। অজয় তাদেরকে বলে, কাল সন্ধ্যায় আপনার সবাই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকার জন্য অজয় সবাইকে ধন্যবাদ জানায়। সে মূলত প্যাসেঞ্জারদের মনোবল বাড়ানোর চেষ্টা করছিল। তখনই জহুর এসে পেছন থেকে অজয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ওরা অজয় এবং দেবাকে চলে যেতে বলে। এয়ারপোর্ট থেকে বের হয়ে অজয় এবং দেবা স্পেশাল সিকিউরিটি ফোর্সের অফিসার ভুল্লারের সঙ্গে মিটিং করে। অজয় বলে ওই টেররিস্টদেরকে হ্যান্ডেল করার জন্য তার কাছে একটা ইউনিক প্ল্যান আছে। কিন্তু ভুল্লার অজয়ের প্ল্যান তো শোনেই না, উল্টো তাচ্ছিল্য করে বলে, তুমি বরং ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সামলাও, আমি ইন্টারন্যাশনাল বিষয়গুলো হ্যান্ডেল করব। এরপর আমাদেরকে ২০০১ সালের দৃশ্য দেখানো হয়। ডিসেম্বরের ১৩ তারিখ হঠাৎ করেই একটা অপরিচিত গাড়ি ইন্ডিয়ান পার্লামেন্ট এরিয়াতে ঢুকে পড়ে। গাড়ির ভেতর আমরা প্লেন হাইজ্যাকারদের মধ্যে একজনকে দেখতে পাই। অর্থাৎ ওই টেররিস্টরাই ২ বছর পর আবার অ্যাক্টিভ হয়েছেন। এবার তাদের টার্গেট সরাসরি পার্লামেন্ট। ওরা সরাসরি পার্লামেন্টেই অ্যাটাক করেন। টেররিস্টরা গাড়ি থেকে নেমেই পার্লামেন্টের সিকিউরিটি ফোর্সদের ওপর গুলি চালাতে শুরু করে। সাথে তো বম্ব ব্লাস্ট আছেই। এই অ্যাটাকে অনেক মানুষ মারা যায়। এসব দেখে অজয় আর স্থির থাকতে পারে না। সে আবারও টেররিস্টদের বিরুদ্ধে তৈরি করা তার ইউনিক প্ল্যান নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। আর এবার সে তার প্ল্যান সরাসরি পাঠিয়ে দেয় প্রাইম মিনিস্টারের কাছে। অজয়ের কাছে থাকা অনেকগুলো প্ল্যানের মধ্যে একটা প্ল্যান প্রাইম মিনিস্টারের খুব পছন্দ হয়। অজয় সে প্ল্যানের নাম দিয়েছিল প্রজেক্ট ধুরিন্ধর। ফরেন মিনিস্টার দেবা এসে অজয়কে জানায় যে প্রাইম মিনিস্টার তার এই প্রজেক্ট ধুরিন্ধর অনেক পছন্দ করেছেন। দেশের এই পরিস্থিতিতে প্রজেক্ট ধুরিন্ধর নিয়ে কাজ করা তার কাছে বেটার অপশন মনে হয়েছে। কিন্তু সমস্যা একটাই, অজয়ের এই প্ল্যান ছিল দীর্ঘমেয়াদী। তাই প্রাইম মিনিস্টার একটু চিন্তিত যে এই প্ল্যান শেষ পর্যন্ত সাকসেসফুল হবে কিনা। অজয় বলে, আমাদের কাছে যেহেতু আর কোনো অপশন নেই, তাই এই দিকেই তো এগিয়ে দেখা যেতে পারে। এরপর আমাদেরকে ২০০৪ সালের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা হামজা আল মাজারি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। হামজা আফগানিস্তান থেকে পাকিস্তানে যাচ্ছিল। প্রথমে সে পাকিস্তানের করাচিতে যায়। এরপর সেখান থেকে চলে যায় লিয়ারিতে। কথিত আছে লিয়ারি এতটাই শক্তিশালী স্থান যে
কেউ যদি লিয়ারি দখল করতে পারে তাহলে পুরো করাচি নিয়ন্ত্রণ করতে পারবে। হামজার কাছে লিয়ারির এক জুসের দোকানদার ইসলামের অ্যাড্রেস আছেন। হামজা সোজা ইসলামের দোকানে চলে যায়। সে ইসলামের কাছে গিয়ে কাজ চায়, অর্থাৎ হামজা ইসলামের দোকানে কাজ করতে চায়, কিন্তু ইসলাম বলে এখানে কোনো কাজ নেই এবং হামজাকে তাড়িয়ে দেয়। হামজা সেই সময় চলে তো যায়, কিন্তু রাতের বেলায় আবার ফিরে আসেন। ইসলাম দোকান বন্ধ করার সময় হামজাকে দেখতে পায়। সে হামজাকে কিছু বলতেই যাবে, তখনই কিছু লোকাল গুন্ডা হামজাকে দেখিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে। রেগে হামজা ওদের সবাইকে মারার জন্য তেড়ে যায়, কিন্তু ইসলামকে দেখে সে নিজেকে কন্ট্রোল করে থেমে যায়। কিন্তু গুন্ডারা তখন রেগে গিয়ে হামজাকে অনেক মারধর করে। বেচারা হয়তো প্রাণেই মরে যেত, কিন্তু তখনই হঠাৎ টহলরত পুলিশদেরকে দেখে গুন্ডারা পালিয়ে যায়। হামজা আহত অবস্থায় পড়ে থাকে। পরদিন সকালে ইসলাম আহত হামজাকে কিছু খাবার দেয় এবং তার পরিচয় জানতে চায়। হামজা নিজেকে বালোচ হিসেবে পরিচয় দেয়। মূলত বেলুচিস্তানের জনগোষ্ঠীকেই বালোচ বলা হয়। পরবর্তীতে এরা পাকিস্তান, ইরান এবং আফগানিস্তানে ছড়িয়ে পড়েছে। যাই হোক, ইসলাম হামজাকে তার হোটেলে কাজ দেয়। হামজা মন দিয়ে কাজ করতে থাকে। প্রায় 1 বছর কেটে যায়। হামজার মনে পড়ে সে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে। তার আসল উদ্দেশ্য হলো লিয়ারিতে রাজত্ব করা। তবে সে যে কাজ করতে এখানে এসেছে সেই কাজ এখন পর্যন্ত শুরুই করতে পারেনি। হামজা চিন্তিত হয়ে পড়ে। এতদিনে ইসলামও বুঝতে পেরেছিল হামজার উদ্দেশ্য কি। একদিন ইসলাম হামজাকে ডেকে বলে, তোমার উদ্দেশ্য হাসিল করতে হলে তোমাকে আগে লিয়ারির শক্তিশালী কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত হতে হবে। ইসলাম আরও জানায় লিয়ারিতে বেশ কয়েকটা গ্যাং আছেন। সব থেকে প্রভাবশালী গ্যাং হচ্ছে রেহমান ডাকাতের গ্যাং। এছাড়াও আরও একটা প্রভাবশালী গ্যাং আছে। বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু সেই গ্যাং চালায়। ওই রাতে হামজাকে যারা মেরেছিল তারা বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোক ছিল। ইসলাম জানায় রেহমান ডাকাত একজন বালোচ, তাই হামজা যদি রেহমানের ডাকাত গ্যাংয়ে জয়েন করতে পারে তাহলে হামজার জন্য সবথেকে ভালো হবে। হামজা বুঝতে পারছিল না রেহমান ডাকাত এবং বাবু ডাকাত এদের মধ্যে সম্পর্ক কি, কারণ দুজনের নামে ডাকাত আছে। আর যদি এদের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আলাদা আলাদা গ্যাং কেন? তখন ইসলাম জানায় বাবু ডাকাত হল রেহমান ডাকাতের মায়ের দ্বিতীয় হাজবেন্ড, অর্থাৎ রেহমানের সৎ বাবা হচ্ছে বাবু ডাকাত। রেহমান যখন তার মায়ের সাথে বাবু ডাকাতের সম্পর্কের ব্যাপারে জানতে পেরেছে সেই দিনই সে তার মাকে নির্মমভাবে হত্যা করেছে। রেহমান ডাকাত মানুষ হিসেবে খুবই ভয়ঙ্কর, কিন্তু হামজাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে রেহমান ডাকাতের গ্যাংয়েই জয়েন করতে হবে। কিন্তু হামজা চাইলেই তো আর রেহমান হামজাকে নিজের গ্যাংয়ে সামিল করবে না। এর জন্য হামজাকে এমন কিছু করতে হবে যাতে রেহমান নিজেই হামজাকে নিজের গ্যাংয়ে ডেকে নেয়। এর কিছুদিন পর একটা বিয়ে বাড়িতে খাবার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব পায় ইসলাম। ইসলাম জানতে পারে বিয়ের প্রোগ্রামে রেহমানের ছেলেরাও আসবে, আর ওই দিন বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেরা রেহমানের বড় ছেলের ওপর হামলা করার প্ল্যান করেছেন। ইসলাম এসব জানতে পেরেছে রেজওয়ান নামের একজনের কাছ থেকে। সে মূলত বাবু ডাকাতের গ্যাংয়েই কাজ করে। মূলত এই রেজওয়ানও লিয়ারিতে এসেছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, তাই ইসলাম তাকে বাবু ডাকাতের গ্যাংয়ে ঢুকিয়ে দিয়েছেন। এই রেজওয়ান, বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর সমস্ত খবর ইসলামকে দেয়। যাই হোক, এটাই হামজার জন্য সব থেকে বড় সুযোগ। হামজা যদি রেহমানের ছেলেকে বাঁচাতে পারে তাহলে সে খুব সহজেই রেহমানের গ্যাংয়ে জয়েন করতে পারবে। যদিও কাজটা কঠিন, কিন্তু হামজা রাজি হয়ে যায়। পরের দিন রেহমান ডাকাতের 2 ছেলে বিয়ের প্রোগ্রামে যায়। প্ল্যান অনুযায়ী বাবু ডাকাতের লোকেরা তাদের ওপর হামলা করে। হামজাও সময় মতো পৌঁছে গিয়ে রেহমানের ছেলেদেরকে বাঁচানোর জন্য ওদের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু হামজা ওদের হাত থেকে রেহমানের বড় ছেলেকে বাঁচাতে পারে না। তবে ছোট ছেলে ফয়সালকে বাঁচাতে সক্ষম হয়। বড় ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে হামজা অনেক প্যানিক করে এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডক্টর জানায় সে অনেক আগেই মারা গেছে। এরপর হসপিটালে আগমন ঘটে রেহমান ডাকাতের। যদিও সে অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির মানুষ, কিন্তু ছেলের মৃত্যুতে সে একেবারে ভেঙে পড়েছেন। হসপিটালে পৌঁছানোর সাথে সাথেই রেহমানের ছোট ছেলে তাকে জানায় হামজা কিভাবে নিজের জীবন বাজি রেখে তাদেরকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। হামজার কাজের পুরস্কার হিসেবে রেহমান তাকে 1 লক্ষ টাকা দিতে চায়, কিন্তু হামজা টাকা নিতে অস্বীকার করে। সে রেহমানকে বলে, আপনি পাকিস্তানের বালুচদের জন্য অনেক কিছু করেছেন। পাকিস্তানের অবহেলিত হয়ে থাকা বালুচদের অধিকার নিশ্চিত করেছেন। আমিও একজন বালুচ, তাই আমি যা করেছি নিজের দায়িত্ববোধ এবং কৃতজ্ঞতা থেকেই করেছি। হামজার কথায় রেহমান আর তার লোকেরা অনেক খুশি হয়। যেহেতু হামজা রেহমানের ছেলেকে বাঁচিয়েছে, তাই বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেরা হামজাকে মারার চেষ্টা করবে। তাই হামজার সেফটির জন্য রেহমানের ভাই উজাইর হামজাকে একটা পিস্তল দিয়ে নিজেদের গ্যাংয়ে সামিল করে নেয়। রেহমানের মনে তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। সে বাবু ডাকাতের লোকগুলোর ওপর চরম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রেহমানের সেই সিদ্ধান্তে বাধা দেয় এমএলএ জামিল। জামিল হচ্ছে পাকিস্তান আম জনতা পার্টির লিডার। রেহমান এবং জামিল একসঙ্গেই কাজ করে। জামিল হসপিটালে এসে যখন সমস্ত ঘটনা জানতে পারে, সে রেহমানকে অনুনয় বিনয় করতে থাকে যে সে যেন এখনই এমন কোনো পদক্ষেপ না নেয়।
কারণ সামনে ইলেকশন। এখন এসব ঝামেলায় জড়ালে জামিলের পার্টির ওপর খারাপ প্রভাব পড়বে। জামিল রেহমানকে বলে, ইলেকশন জিতে গেলে সমস্ত ক্ষমতা তো আমাদের হাতেই থাকবে, তখন তুমি যা খুশি করতে পারো, কেউ তোমাকে বাধা দিতে আসবে না। রেহমান চুপচাপ জামিলের কথা শুনে যায়, কিন্তু কোনো জবাব দেয় না। এরপর রেহমানের ছেলে দাফন সম্পন্ন হলে হামজা রেহমানের লোকেদের সঙ্গে কাজ করতে শুরু করে। রেহমানের অস্ত্রের বিজনেস। উজাইর এবং তার বন্ধু ডঙ্গা হামজাকে বিজনেস সম্পর্কে সব কিছু বুঝিয়ে দেয়। এছাড়া লিয়ারিতে রেহমানের এরিয়া কতটুকু আর বাবু ডাকাত এবং আরশাদ পাপুর এরিয়া কোন পর্যন্ত সেই সব কিছু বুঝিয়ে দেয় হামজাকে। হামজা বিশ্বস্ততার সাথে কাজ করতে থাকে এবং উজাইরও হামজাকে অনেক বিশ্বাস করতে শুরু করেন। তবে সবকিছু ঠিকঠাকভাবে চললেও রেহমান কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। ছেলের নৃশংস মৃত্যু সে কোনোভাবেই ভুলতে পারছিল না। সে এটা নিয়ে খুব চিন্তায় ছিল যে ইলেকশন পর্যন্ত ধৈর্য ধরে থাকবে, নাকি এই মুহূর্তে শেষ করে দেবে বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেদেরকে। রেহমান তার বিশ্বস্ত লোকেদের কাছে পরামর্শ চায় কি করা উচিত। সবার উত্তর একটাই, ইলেকশনের পর প্রতিশোধ নেওয়া উচিত, কারণ প্রতিশোধ নেওয়ার মতো ইলেকশনে জেতাটাও জরুরি। কিন্তু রেহমান যখন হামজাকে জিজ্ঞেস করে, তখন হামজা বলে, আপনার জায়গায় আমি থাকলে সবার আগে ছেলের হত্যার প্রতিশোধ নিতাম। আপনি যদি ইলেকশনে জেতার আশায় প্রতিশোধ না নিয়ে বসে থাকেন, তাহলে বলবো আপনি ইলেকশন হেরে গেছেন। বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু জেনে বুঝে এই সময় আপনার ছেলের উপর হামলা করেছে, কারণ ওরা জানে ইলেকশনের সময় আপনি কোনো জবাব দেবেন না। ইলেকশনে জিততে হলে আপনাকে ওদের এলাকা কবজা করতে হবে, তাই না? এটাই তো সবথেকে বড় সুযোগ, বাবু ডাকাত এবং পাপ্পুকে মেরে ওদের এলাকা কবজা করার। প্রতিশোধও নেওয়া হবে আর ইলেকশনেও জিতে যাবেন। রেহমান হামজার কথার সাথে সম্মত হয়। সে নিজের লোকদেরকে লাগিয়ে দেয় বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেদেরকে খুঁজে খুঁজে ধরে আনার জন্য। রেহমানের লোকেরা বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকেদেরকে ধরে এনে নির্মমভাবে মারতে থাকেন। একটা পর্যায়ে হামজা এবং উজাইল বাবু ডাকাতকেও নাগালে পেয়ে যায়। ওরা বাবু ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর রেহমানকে খবর দেয়। রেহমান এসে বাবু ডাকাতকে নির্মমভাবে মারতে শুরু করে। বাবু ডাকাত রেহমানের কাছে জীবন ভিক্ষা চেয়ে বলে, আমি তো সম্পর্কে তোর বাবা হই, তুই তো নিজের মাকে মেরেই ফেলেছিস, আমাকে অন্তত ছেড়ে দে। কিন্তু রেহমান তার কোনো কথা শুনে না। যে নিজের আপন মাকেই ছাড় দেয়নি, সে নাকি ছাড় দেবে সৎ বাবাকে। সে একটা পাথর দিয়ে বাবু ডাকাতের মাথা থেতলে দেয় আর বলে, ছোট বাচ্চাটাকে মারা উচিত হয়নি তোর। এভাবে রেহমান তার প্রতিশোধ নেয়। সেই সাথে বাবু ডাকাত এবং আরশাদ পাপুর এরিয়াও নিজের দখলে নিয়ে নেয়। ধীরে ধীরে হামজা রেহমানের বিশ্বস্ত লোকে পরিণত হয়। এরপর 2007 সালের সিন দেখানো হয়, যেখানে জামিল ইলেকশনে জিতেছিল। এটা নিয়ে সেখানকার সমস্ত জনগণ উল্লাস করছিল। জানা স্টেজে উঠে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল। তখন সেখানে রেহমান আসে। তার সাথে হামজা এবং উজাইরও আসেন। রেহমানকে দেখে জামিল চুপ করে যায়। রেহমানের আশাতে সে একদমই খুশি হয়নি। তবুও সে অনিচ্ছা সত্ত্বেও রেহমান স্টেজে উঠলে জামিল মাইকের সামনে থেকে সরে এসে সবার সামনে রেহমানের হাত তুলে আনন্দ প্রকাশের নাটক করে। কারণ রেহমান তো জামিলের পরিবারের মতোই। এখানে জামিলের মেয়ে ইয়ালিনাও এসেছিল। ইয়ালিনা একটা জায়গায় বসেছিল। হামজা তখন ইয়ালিনাকে দেখতে পায়। ইয়ালিনাও তাকে দেখে। তখন ইয়ালিনার মা তাকে স্টেজে জামিলের কাছে যেতে বলে, কিন্তু ইয়ালিনা তাতে রাজি হয় না, কারণ ইয়ালিনা এসব পলিটিক্স একেবারেই পছন্দ করত না। সে ক্লাসের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তার মা তার উপর অনেক রাগারাগি করে। তার কথা সেখানে হামজা শুনতে পাচ্ছিল। হামজা ইয়ালিনার মাকে বলে, জামিল সাহেব আপনাকে স্টেজে রাখছেন। যার ফলে ইয়ালিনার মা সেখান থেকে চলে যায় আর ইয়ালিনার আর স্টেজে যেতে হয় না। ইয়ালিনা তখন হামজার দিকে তাকিয়ে স্মাইল করে আর গাড়িতে গিয়ে বসে। এখানে জাভেদ খানানি নামের একজন পলিটিশিয়ান আসে। জাভেদ রেহমানকে বলে, কখনো পলিটিক্সে আসার ব্যাপারে ভাবেননি? জনগণে ভিড় দেখুন। রেহমান এই ব্যাপারে একটু ভাবতে শুরু করে। জাভেদের চলে যাওয়ার পর রেহমান জামিলকে বলে, ভাবছি এসব কাজ ছেড়ে দিয়ে নিজের একটা রাজনৈতিক পার্টি বানাবো। এটা শুনে জামিল চুপ হয়ে যায়। রেহমান বলে, ভয় পেয়ে গেলেন নাকি? আমি আপনার পার্টিরই একটা অংশ থাকব, কিন্তু নিজের একটা আলাদা পরিচয়। জামিলের স্ত্রী তখন তার কানে কিছু একটা বলে। জামিল তখন ছুটে গাড়ির কাছে যায় আর ইয়ালিনার সঙ্গে রাগারাগি করতে শুরু করে। জামিল রেগে ইয়ালিনার ফোন ছুঁড়ে বাইরে ফেলে দেয়। এরপর গাড়ি নিয়ে চলে যায়। হামজা তখন ইয়ালিনার ফোনটা কুড়িয়ে নেয়। এরপর সে বাড়ি গিয়ে ওই ফোন থেকে ইয়ালিনার নাম্বার নেয়। রেহমান উজাইরকে জিজ্ঞেস করে যে খামেনিস ব্রাদার্স কত টাকা ইনকাম করে। উজাইর বলে, তারা 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম করে। আর কিছুদিন আগেই তারা হিন্দুস্তানে 500 টাকার নোট ছাপানোর অনুমতি পেয়েছে। যদি এটা সত্যি হয়, তাহলে তারা 1 মাসে 50 থেকে 60 কোটি ইনকাম করবে। হামজা জিজ্ঞেস করে, এই নকল নোট ইন্ডিয়াতে পাঠায় কিভাবে? উজাইর বলে, করাচি থেকে সমুদ্রের রাস্তায় কাতার পাঠানো হয় আর সেখান থেকে কার্গো প্লেনে করে নেপাল যায়। নেপাল এয়ারপোর্ট থেকে মিনিস্টারের ছেলে এই টাকা রিসিভ করে ভারতে পাচার করে। হামজা বলে,
আমি ভাবছিলাম রাজনীতিতে ভালো কিছু করতে চাইলে এই ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। হামজা অনেক ভালো ভালো আইডিয়া দিয়ে রেহমানের মন জয় করে নিয়েছিল, যার কারণে রেহমান হামজাকে একটা বাইক আর একটা বন্দুক দেয়। হামজা তখন সেই বাইক নিয়ে একটা বারে যায়, যেখানে অনেক ধনী ছেলেমেয়েরা পার্টি করছিল। সেখানে হামজা ইয়ালিনাকেও দেখতে পায়। ইয়ালিনা সেখানে ওয়েস্টার্ন পোশাক পরে নাচছিল। হামজা তার দিকে যেতে গেলে গার্ডরা তাকে আটকায়। হামজা তখন বাইরে এসে ইয়ালিনার গাড়ির টায়ার কেটে হাওয়া বের করে দেয়। এরপর সে ওই পার্টি বন্ধ করার জন্য পুলিশকে কল করে ওই পার্টির ব্যাপারে জানিয়ে দেয়। কিছুক্ষণ পর পুলিশ এসে সেই পার্টির সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পুলিশ এলে সব ছেলেমেয়েরা সেখান থেকে পালাতে থাকে। ইয়ালিনীও তখন সেখান থেকে ছুটে বেরিয়ে এসে তার গাড়িতে বসে, কিন্তু গাড়ির টায়ার পাংচার থাকার কারণে তার গাড়ি স্টার্ট হচ্ছিল না। তখন তার সামনে হামজা বাইক নিয়ে আসে। ইয়ালিনা পালানোর কোনো উপায় না পেয়ে হামজার বাইকে উঠে পড়ে। হামজা তখন তাকে নিয়ে চলে যায়। এসব আসলে হামজারই প্ল্যান ছিল। ইয়ালিনার এই পার্টির ব্যাপারে জামিল কিচ্ছু জানত না। হামজা ইয়ালিনাকে নিয়ে দ্রুত সেখান থেকে যেতে থাকে। তাদের পেছন পেছন পুলিশের গাড়িও আসছিল। হামজা পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বাইকের তেল শেষ হয়ে যাওয়াতে ইয়ালিনা বাইক থেকে নেমে পড়ে। হামজা তখন তাকে এগিয়ে দিতে চায়, কিন্তু ইয়ালিনা বলে, পাশেই আমার বাড়ি। হামজা ইয়ালিনাকে পায়ে হেঁটে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। ইয়ালিনা জিজ্ঞেস করে, আপনি ওই দিন গ্যালিতে ছিলেন, আপনিও কি আমার বাবার সাথে পলিটিক্সে আছেন? হামজা বলে, সত্যিটা আপনার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি আজ মিথ্যে বলতেও পারবো না। আমি আসলে রেহমান বালুচের গ্যাংয়ে কাজ করি। তার সমস্ত অন্যায় ব্যবসায় তাকে হেল্প করি। আমার কবিতার অনেক শখ। কোনো নেশা করি না, কখনো কোনো মেয়ের সঙ্গে বেয়াদবিও করিনি। আমি গরিব, কিন্তু অসফল নই। ইয়ালিনা যখন তার বাড়িতে ঢুকতে যায় তখন হামজা ইয়ালিনাকে ডেকে বলে, আপনার আমানত আমার কাছে রয়ে গেছে। হামজা ইয়ালিনার ফোনটা বের করে দেন। ইয়ালিনা এতেও অনেক খুশি হয় আর বাড়িতে চলে যায়। এদিকে ফরেন মিনিস্টার দেবা জাল নোট দেখছিল। দেবা অজয়কে জিজ্ঞেস করে, পাকিস্তানিরা আমাদের নোটের ইনগ্রিডিয়েন্টস পেল কি করে? অজয় বলে, বর্তমানে নেপাল বাংলাদেশ থেকে ফেক কারেন্সি ইউপিএস অনেক মোটা অঙ্কে ঢুকছে। আমরা জানি না আসল অপরাধী কে, কিন্তু তারা এতটাই স্ট্রং যে প্রিডিক্ট করাটাও কঠিন। এই অপরাধীদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এতটাই স্ট্রং যে এদের অ্যারেস্ট করা অসম্ভব। আর যে কোনোভাবে প্রমাণ জোগাড় করা এদের অ্যারেস্ট করে নিলেও কমিউনিটি ব্যাকআপ আছে তাদের কাছে। 2 ঘন্টার মধ্যে জেল থেকে বেরিয়ে আসবে। দেবা বলে, ওই দেশে এমন কোনো পলিটিশিয়ানকে খোঁজো যে আমাদের দেশ নিয়ে ভাবে, তবে এই প্রমাণ আমাদের কাজে আসবে। খোঁজ নাও এই কাজে কে তাদেরকে সাহায্য করেছে। হিন্দুস্তানের সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তানিরাই। পাকিস্তান তো সেকেন্ড নম্বরে আসে। এদিকে রেহমান জাভেদের সঙ্গে তার টাকার নোট ছাপার কারখানায় যায়। সঙ্গে হামজাও ছিল। রেহমান জাভেদের সঙ্গে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছিল। জাভেদও বিষয়টাতে রাজি হয়ে যায়। সে তার লোকেদের সাথেই রেহমানের পরিচয় করিয়ে দেয়। তখনই সেখানে আইএসআইয়ের হেড ইকবাল আসে। জাভেদ রেহমানকে বলে, ইকবালের কারণেই আমি এত বড় বিজনেস দাঁড় করতে পেরেছি। জাভেদ রেহমানকে একটা অস্ত্রের লিস্ট দেয়। ইকবাল রেহমানের কাছে একদম আসল লাইসেন্সযুক্ত কিছু স্নাইপার চায়, যাতে কখনো যদি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন হয় তাহলে আইএসআইয়ের নাম না আসে। ইকবাল ওই অস্ত্রগুলো রেহমানের থেকে অনেক টাকা দিয়ে কিনতে চায়। তখন উজায়ের বলে, বন্দুক কোথায় ব্যবহার করা হবে এটা না জানলে আমরা ডিল করতে পারবো না। জাভেদের একটা লোক বলে, আপনারা আমাদের বন্দুক দেবেন, তার বিনিময়ে টাকা দেব। এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন তো নেই আপনাদের। ইকবাল 3 অক্টোবর বন্দুক দিতে বলে। জাভেদ রেহমানকে এতে কনভিন্স করার চেষ্টা করে। অবশেষে রেহমান রাজি হয়ে যায়। রেহমান জাভেদকে বলে, আপনি যা কথা দিয়েছেন সেটা কিন্তু ভুলবেন না। আপনি তো জানেনই রেহমানের দেওয়া মৃত্যুদণ্ড একেবারে কষাইয়ের মতো। এরপর রেহমান সেখান থেকে চলে যায়। রেহমানের যাওয়ার পর জাভেদ জামিলকে কল করে। জামিল জানত রেহমান জাভেদের কাছেই যাবে। সে বলে, সে কি এসেছিল? জাভেদ বলে, সে আপনার থেকে লিয়ারি কেড়ে নিতে চায়। এতে আপনার চেয়ার এবং সম্মান দুটোই যাবে। জামিল বলে, যদি শয়তানকে মারতেই হয় তাহলে চেরাগ তো ঘুষতেই হবে মনে হচ্ছে। এখন জিনকে মুক্ত করার সময় এসে গেছে। জামিল তার ক্ষমতা কোনোভাবেই হারাতে চায় না, তাই সে রেহমানকে সরানোর প্ল্যান বানায়। এরপর আমরা এসপি চৌধুরী আসলামকে দেখতে পাই। আসলাম একটা টাকার ব্যাগ নিয়ে কিছু ছেলের কাছে যায়। একটা ছেলে এসে জিজ্ঞেস করে, মুফিদ কোথায়? আসলাম বলে, সে হজে গেছে, তাই বড় সাহেব আমাকে পাঠিয়েছেন। দুটো ছেলে ওই টাকা নিয়ে আসলামের গাড়িতে উঠতে গিয়ে সেখানে মুফিদের লাশ দেখতে পায়। তারা ভয়ে তাদের তৃতীয় সঙ্গীকে কিছু বলতেই যাবে, তখনই আসলাম তাদেরকে গুলি করে মেরে ফেলে। আসলাম কোকেনের বিজনেস করত, কিন্তু এই ছেলেগুলো কোকেনের জায়গায় ট্যালকাম পাউডার দিয়েছিল। এজন্য আসলাম তাদেরকে মেরে ফেলে, আর তারপর সেই গাড়ি নিয়ে সেখান থেকে যেতে থাকে। জামেল তখন আসলামকে কল করে তার সঙ্গে দেখা করতে চায়। মূলত আসলামকেই সে জিন বলে সম্বোধন করেছিল। আসলাম 7 বছর ধরে সাসপেন্ডেড ছিল, আর এই সাসপেনশন জামিলই করিয়েছিল। তবে জামিল এখন সেটা অস্বীকার করে এবং সে রেহমানকে সরানোর জন্য আবার আসলামকে চাকরিতে জয়েন করার অফার দেয়। এদিকে রেহমান, উজাইর এবং হামজা বাড়ি ফিরে আসে।
রেহমান জাবেদের সাথে বিজনেস করার বিষয়টা হামজার পছন্দ হয়নি। সে রেহমানকে বলে, এটা ঠিক নয়। আপনি নিজের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, কাদের সাথে হাত মিলাচ্ছেন, যারা সব ধরনের অন্যায় কাজ করে আমাদের কমকে ধ্বংস করার চেষ্টা করে। রেহমান বলে, এই কওম, এই জাতি আমার বাচ্চাকে খেয়ে নিয়েছে। এর বিনিময়ে আমি কিছুটা ফেরত নিয়ে নিলে তোর সমস্যা কোথায়? তুই আমাকে শেখাবি? রেহমান রেগে হামজাকে ধাক্কা দেয়। উজাইর তাকে সেখান থেকে চলে যেতে বলে। হামজা এর পরেই পুরো বিষয়টা ইসলামের সঙ্গে ডিসকাস করে। বিষয়টা ইসলামের কাছেও বেশ সন্দেহজনক লাগছিল। এরপর রেহমান বেলুচিস্তানের বালুচ ইউনিটের ফোর্সের রাইভাল লিডার সিয়ানির সঙ্গে দেখা করতে যায়, যেখানে রেহমানকে সবাই ভালোভাবে স্বাগত জানায়। সেখানে রেহমান সিরানিকে অনেকগুলো টাকা দেয় আর জাভেদে দেওয়া অস্ত্রের লিস্ট দেয়, আর সেগুলো অ্যারেঞ্জ করতে বলে। সিরানিও তাতে রাজি হয়ে যায়। এই অস্ত্রগুলোই তারা ৩ অক্টোবর ইকবালকে দেবে, আর এই অস্ত্র দিয়েই ইকবাল ইন্ডিয়াতে অ্যাট্যাক করবে। এদিকে আসলাম জামিলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। আসলাম জামিলকে বলে, আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা আমি করতে পারবো না। আপনি আমাকে পুরো লিয়ারি সার্ভ করতে বলেছেন, কিন্তু এটা সম্ভব নয়, কারণ লিয়ারির সমস্ত পুলিশ রেহমানের দখলে। রেহমান তাদেরকে প্রাণ দিতে বললেও তারা কিচ্ছু না ভেবে প্রাণ দিয়ে দেবে। আমি যদি লিয়ারিতে যাই তাহলে আমার লিয়ারির আলাদা একটা টাস্ক ফোর্স লাগবে, যেটার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না, আর আমারও কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমি কখন কি করছি, এমনকি আপনাকেও না। যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলেই লিয়ারি সার্ভ করতে পারবো। জামিল তাতেই রাজি হয়ে যায়। আসলামের চলে যাওয়ার পর ইয়ালিনা বের হয়ে জামিলের কাছে কলেজের ফিয়ের টাকা চায়। জামিল তাকে টাকা দিয়েও দেয়, তবে সেই টাকা নিয়ে ইয়ালিনা হামজার সঙ্গে ঘুরতে বেরোয়। হামজা আর ইয়ালিনা একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তারা অনেকটা সময় একসঙ্গে কাটাতে থাকে। এরই মাঝে আসলাম তার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি করে ফেলে। সেখানে এসপি ওমর হায়দার তাকে ওয়েলকাম করে। কিছুদিন পর ঈদের রাতে জামিল আর ইয়ালিনা রেহমানের বাড়িতে ফ্যামিলি ডিনারে আসে। রেহমান জামিলকে বলে, আসলাম চলে এসেছে। জামিল তখন রেহমানকে বলে, তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। এখানে ইয়ালিনা শুধু হামজাকেই দেখছিল। হামজা ইয়ালিনাকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে একটা গিফট দেয়। ইয়ালিনা এতে অনেক খুশি হয়। পরদিন হামজা ইয়ালিনার সঙ্গে ইসলামের পরিচয় করাতে নিয়ে যায়। সেখানে পেপারে আসলামের ছবি দেখে ইয়ালিনা বলে, এই লোকটা আমার বাবার সঙ্গে প্রায় দেখা করতে আসে। হামজা বলে, এর পরের বার আসলে তুমি ওই লোকটার উপর নজর রাখবে। ব্যাপারটাতে ইয়ালিনা একটু অবাক হয়, তবে রাজি হয়ে যায়। অবশ্য হামজার এই কাজের পেছনে আরও একটা উদ্দেশ্য আছে, সেটা আমরা সামনে জানতে পারব। এদিকে দিল্লিতে দেবাকে অজয় বলে, মার্চ ২০০৫-এ জাভেদ আর আইএসআই ইকবাল দুইজনেই দুবাইয়ে আমাদের এক মন্ত্রী এবং তার ছেলের সঙ্গে মিটিং করে একটা ম্যাসিভ ডিল সাইন করেছেন। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইন্ডিয়ানরাও তাদের কারেন্সির ম্যাটেরিয়াল ওই ব্রিটিশ কোম্পানির কাছ থেকে বানাতে শুরু করবে, যেখানে পাকিস্তানরাও বানায়। আমাদের যত ফেক কারেন্সি, যত ম্যাটেরিয়াল আছে, এই সমস্ত ওই কোম্পানি থেকে পাকিস্তানের কাছে যাচ্ছে। তখন দেবা বলে, তারা স্যাম্পল কোথায় পেল? অজয় বলে, ২০০৭ সালের জানুয়ারিতে এমজি ২০০৫ নোটের সিরিজে কিছু ডিজাইন নিয়ে এসেছিল। সেগুলো থেকে ডিজাইন নিয়ে নতুন নোট বানানো হচ্ছে। আমাদের মন্ত্রী আর তার ছেলে ওই ডেলিভারি রিসিভ করছে, আর ফিরে আসার সময় নিজেদের প্রাইভেট জেটের টেকনিক্যাল ইস্যুর বাহানা দেখিয়ে দুবাইতে কিছু ঘন্টার জন্য থাকে। আমাদের ধারণা ওই কয়েক ঘন্টায় তারা আবার জাভেদ এবং ইকবালের সঙ্গে দেখা করে ডিল করেছে। আমাদেরকে দ্রুত এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে। এছাড়াও তারা ৩ অক্টোবরের অ্যাটাকের ব্যাপারে জানত যে এই অ্যাটাক সমুদ্রপথে হবে। পরের সিনে আমরা দেখতে পাই হামজা এবং উজাইর মেজর ইকবালের অস্ত্র ডেলিভারি দিতে যায়। তাদের সাথে রেহমানেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই তার ছেলে অসুস্থ হয়ে পড়ায় সে তার ছেলেকে নিয়ে হসপিটালে যেতে থাকে। অন্যদিকে হামজা এবং উজাইর মেজর ইকবালকে অস্ত্র দিয়ে দেয়। অস্ত্র নেওয়ার পর ইকবাল হামজাকে নিয়ে একটা রুমে যায়। সেখানে একটা লোককে অনেক টর্চার করা হচ্ছিল। ইকবাল হামজাকে বলে, ৩ অক্টোবর একটা অ্যাটাক হতে যাচ্ছিল, কিন্তু এই অ্যাটাকের ব্যাপারে ইন্ডিয়া জেনে গেছেন, এবং এটা তারা কিভাবে জেনেছে সেটা আমরা জেনে গেছি। সেখানে যে লোকটাকে টর্চার করা হচ্ছিল সেই ছিল ইনফরমার। তাই ইকবাল তাকে এভাবে মর্মান্তিক শাস্তি দিচ্ছিল। ছেলেটার অবস্থা দেখে হামজার গলা ভয়ে শুকিয়ে আসে, আর এখানেই তার ব্যাপারে একটা রহস্য উন্মোচন হয়। আসলে হামজা করাচিতে রাজত্ব করতে আসেনি, সে এসেছিল ইন্ডিয়ার ইনফরমার হিসেবে, আর ওই দোকান মালিক ইসলামও তার সঙ্গে জড়িত ছিল। কিন্তু তার আসল পরিচয় কি সেটা আমরা পরে জানতে পারব। এদিকে রেহমান তার ছেলেকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল। তখনই মাঝ রাস্তায় তাদের উপর অ্যাটাক করা হয়। এই অ্যাটাক আসলাম করিয়েছিল। আসলাম সবাইকে মেরে ফেলেছিল। সে রেহমানকে গাড়ি থেকে বের হতে বলে। রেহমান নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য গাড়ি থেকে নেমে তার স্ত্রীকে বলে, ছেলেকে নিয়ে হসপিটালে যাও। এরপর রেহমান স্যারেন্ডার করে। আসমান রেহমানকে ধরে নিয়ে যায়। গাড়ির ভেতরে আসমান রেহমানকে অনেক মারধর করে। এই খবরটা হামজা এবং উজাই পেয়ে গিয়েছিল। হামজা জানত যে আসলাম রেহমানকে এনকাউন্টার করবে, তাই হামজা যে কোনোভাবে রেহমানকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। সে এটাও বুঝতে পারে যে রেহমানের বাড়িরই কেউ আসলামের সঙ্গে জড়িত।
তাই হামজা তৎক্ষণাৎ বাড়ি ফিরে ওই লোকটাকে মেরে ধরে জিজ্ঞেস করতে থাকে যে রেহমান কোথায় আছে, আসলাম তাদের কোথায় নিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকটাও আসলে কিছু জানত না, সে শুধু আসলামের টাস্কফোর্সের ব্যাপার জানত। হামজা তখন তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে লোকটাকে মেরে ফেলে। এরপর উজাইর জামিলকে ফোন করে বলে, আসলাম রহমানকে নিয়ে গেছেন, আপনি কিছু একটা করুন। জামিল বলে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এরপর জামিল ফোন কেটে দিয়ে পাশে ফোনটা রেখে দেয়। জামিল এখানে কিছুই করবে না, কারণ সেই তো সবকিছু প্ল্যান করেছে। হামজা শুরু থেকে জামিলকে সন্দেহ হয়েছিল, তাই সে বুঝে যায় জামিল এখানে কিছুই করবে না। হামজা তখন ইয়ালিনাকে কল করে বলে, তুমি যেখানেই থাকো এখন আমার বাড়িতে যাও এবং ফোনটা বন্ধ করে রাখো, যতক্ষণ আমি ফিরছি তুমি সেখান থেকে বের হবে না। এরপর হামজা জামিলকে ফোন করে একটা ভিডিও পাঠায়, যেখানে জামিল, আসলাম এবং আরশাদ পাপ্পু একসঙ্গে বসে কথা বলছেন। লোকটা বলছে, আমার রেহমানের মাথা চাই। ভিডিওটা মূলত হামজাকে ইয়ালিনাই দিয়েছিল। হামজা ওই ভিডিও দেখিয়ে জামিলকে ব্ল্যাকমেল করে বলে, 1 ঘন্টার মধ্যে রেহমান ভাইকে সুস্থভাবে ফেরত চাই, নইলে এই ভিডিও পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে যাবে, আর এখন তো আপনার মেয়ের জীবনও আমার হাতে। এটা বলে সে ফোনটা কেটে দেয়। জানেন তখন ভয় পেয়ে ইয়ালিনাকে ডাকতে থাকে। ইয়ালিনার মা তখন জানায় ইয়ালিনা মলে গেছে। জামিল তখন প্রচণ্ড ভয় পেয়ে আসলামকে ফোন করে রেহমানকে ছেড়ে দিতে বলে, কিন্তু আসলাম তার কথা না শুনেই ফোনটা কেটে দেয়। জামিল তখন হামজাকে কল করে বলে, আসলাম আমার কোনো কথা শুনছে না। হামজা তখন জামিলের থেকে আসলামের টাস্কফোর্সের ঠিকানা নিয়ে নেয়। এরপর উজায়েরকে নিয়ে ওই লিয়ারি টাস্কফোর্সের অফিসে গিয়ে তাদেরকে উল্টো বেঁধে টর্চার করতে থাকে, আর সেটার ভিডিও বানিয়ে আসলামকে পাঠায়, যার ফলে আসলাম বাধ্য হয়ে রেহমানকে ছেড়ে দেয় এবং সে নিজেই গাড়িতে করে রেহমানকে তার বাড়ির সামনে নিয়ে আসে। তখন রেহমান আসলামের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে উজায়ের দিকে যেতে থাকে। উজার রেহমানকে ধরে নিয়ে যেতে থাকে। আসলাম রেগে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে হামজা কে? এদিকে এসো। হামজা তখন আসলামের কাছে যায়। আসলাম বলে, তুই ভেবেছিস তুই এখানে অনেক ক্ষমতা পেয়ে গেছিস, কিন্তু এই ভুল ধারণা করিস না, তোকে ধ্বংস করার জন্য এখানে বহুত বারুদ রেডি আছে। কিন্তু হামজা ভয় না পেয়ে আসলামের চোখে চোখ তুলে তাকিয়ে থাকে। তখন আসলামও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রেহমানকে ছাড়িয়ে নিয়ে আসাতে সবাই হামজাকে নিয়ে উল্লাসে মেতে উঠেছিল। রেহমানও বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল। সে হামজাকে জিজ্ঞেস করে, লায়ারির অ্যাড্রেস কোথায় পেলে? তখন হামজা বলে, জামিল সাহেব দিয়েছে, আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তার। তবে রেহমান খুব ভালো করেই জানত হামজা প্যাচে ফেলে তার কাছ থেকে অ্যাড্রেস বের করেছে। তখন কথায় কথায় উজাইর রেহমানকে জানায় যে হামজা জামিলের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সে তো এখন হামজার বাড়িতে এসে থাকছে। সেটা শুনে রেহমান জানতে চায়, রিলেশনটা কি সিরিয়াস নাকি টাইম পাস? হামজা একটু লজ্জা পেয়ে উত্তর দেয়, সিরিয়াস। এরপর হামজা বাড়ি ফিরে দেখে ইয়ালিনা খুব সুন্দর করে ঘরগুলো সাজিয়েছে। এমন সময় ইয়ালিনা নিজেও রোম্যান্টিক আন্দাজে তার সামনে এসে দাঁড়ায়। হামজা তখন জিজ্ঞেস করে, তুমি তোমার বাড়ি ফিরবে না? ইয়ালিনা বলে, তোমার যদি সেখানে যাওয়ার ইচ্ছা থাকে তুমি যাও, আমি যাব না। সেটা শুনে হামজা বেশ খুশি হয়। পরদিন রেহমান তার পুরো টিমকে নিয়ে চলে যায় ইকবালের অফিসে। সেখানে ইন্ডিয়ার সাম্প্রতিক বম্ব ব্লাস্টের নিউজ চলছিল। একের পর এক বম্ব ব্লাস্ট হতে দেখে সবাই প্রচণ্ড খুশি হলেও হামজা একেবারে শকড হয়ে যায়। আরও বেশি শকড হয় সেই ছেলেটাকে দেখে যাকে সে নিজ হাতে বন্দুক তুলে দিয়েছিল। সেই ছেলেটাই এখন ইন্ডিয়াতে গিয়ে একের পর এক বম্ব ব্লাস্ট করে নিরীহ মানুষদেরকে মারছে। হামজা এসব দৃশ্য সহ্য করতে পারছিল না। তার চোখের সামনে বারবার তার পরিবারের চেহারা ভেসে উঠছিল, কিন্তু তবুও সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে। সেই রাতে সে চলে যায় ওই দোকান মালিক ইসলামের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বলে, আমি তো সময়ের আগেই সব ইনফরমেশন পাঠিয়েছিলাম, তাহলে পুলিশ কেন ওই বম্ব ব্লাস্ট আটকাতে পারল না? তখন ইসলাম জানায় যে ইনফরমেশন অনুযায়ী ওই ব্লাস্ট ডিসেম্বরের 3 তারিখে হওয়ার কথা, কিন্তু সেটা হয়েছে নভেম্বরের 26 তারিখে। এই কারণে তারা বিষয়টা সামলাতে পারেনি। এই কথা শুনে হামজা প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমি ওই রেহমান, ইকবাল, জামিল কাউকে ছাড়ব না, সবাইকে শেষ করে দেব। তখন ইসলাম তাকে বোঝায় যে এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে তারা সফল হতে পারবে না। সেটা শুনে হামজা একটু শান্ত হয়। এরপর ইসলাম তাকে একটা ডায়েরি দিলে হামজা সেটা নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার সাথে সাথে মেয়ের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। রাগের মাথায় সে হামজাকে একটা চড়ও মেরে দেয়। তখন হামজাও রাগের মাথায় বলে, আমি পুরো করাচিতে রাজত্ব করতে চাই। তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার উপর সম্পূর্ণ অধিকার তোমার হবে, আর যদি না থাকতে চাও তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারো। ইয়ালিনা তখন মন খারাপ করে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থমকে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এসে বলে, যদি এরপর কখনো আমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছ তাহলে আমি তোমাকে ঘুমের ঘোরেই পুড়িয়ে মারব। সেটা শুনে হামজা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। পরদিন সন্ধ্যায় রুলিং পার্টি একটা সমাবেশের আয়োজন করে। সেখানে জামিল এবং রেহমান সহ তাদের দলের সবাই উপস্থিত ছিল।
জামিল খুব কনফিডেন্ট ছিল যে সামনের ইলেকশনে হয়তো মন্ত্রী তাকেই প্রার্থী হিসেবে দাঁড় করাবে, কিন্তু বেচারার সমস্ত কনফিডেন্স ভেঙে চুড়ে চুরমার করে দিয়ে মন্ত্রী ঘোষণা দেয় যে এবারের ইলেকশনে তাদের পার্টি থেকে প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবে রেহমান। এই কথা শুনে জামিলের মুখটা একেবারে বাংলার পাঁচ হয়ে যায়, আর অন্যদিকে রেহমানের লোকেরা উল্লাসে মেতে ওঠে। জামিল বুঝে গিয়েছিল এটাও হামজার কারসাজি, কিন্তু তার আসলে কিছুই করার ছিল না। এদিকে টিভিতে এই নিউজ দেখার পর আসলাম রাগের মাথায় টিভিটাই ভেঙে ফেলে। বাড়ি ফিরে হামজাও সেই একই নিউজ দেখছিল। ইয়ালিনা সেটা দেখে বলে, আজকে তো আমার বাবার নিশ্চয়ই অনেক মন খারাপ হয়েছে, কি আর করা, এত পাপ করেছে, শাস্তি তো পেতেই হতো। হামজা তখন কথায় কথায় ইয়ালিনাকে বলে, তোমার বাবাকে কালকে আমাদের বাড়িতে দাওয়াত করো। সেটা শুনে ইয়ালিনা খুব অবাক হয়, কিন্তু পরে ঠিকই তার বাবাকে দাওয়াত করে এবং জামিলও সত্যিই সেখানে চলে আসেন। হামজার ওপর শুরু থেকেই তো তার প্রচণ্ড রাগ ছিল, এখন মেয়েকে হামজার বাড়িতে দেখে তার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায়। হামজা তখন বলে, মেয়েকে যদি ভালো বাবার মতো মানুষ করতেন তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। সেটা শুনে জামিল রেগে গিয়ে বলে, তুমি 2 দিন আগে আসা মানুষ আমাকে পিতৃত্বের জ্ঞান দিচ্ছ? আমার মেয়ের বয়স মাত্র 19 বছর, আর তোমার বয়স তো কমপক্ষে 30-32 হবেই। একটু তো লজ্জা করো। কচি মেয়ে ফাঁসিয়ে অনেক বেশি উঠছ, তবে মনে রাখবে যতই চালাকি করো না কেন এই রাজত্ব আমার। সেটা শুনে হামজা বলে, আপনার এই জেদি আর কুটকাচালি স্বভাবের জন্যই আজ আপনার এই অবস্থা। আপনি সবসময় তাদের মাথায় হাত বুলিয়ে চলেছেন যাদের কারণে আপনার ক্ষতি হতে পারত, কিন্তু এটা কখনো ভাবেননি যে এই লোকগুলো এক হয়ে গেলে আপনার কত বড় ক্ষতি হবে। আর আজ সেটাই হলো। তাই ওদের পেছনে না ছুটে আপনার এমন কাউকে নিজের ঢাল হিসেবে দাঁড় করানো উচিত যে আপনার আপন হয়, আপনার আত্মীয়দের মধ্যে কেউ যে আপনার অনেক কাছের, যে সবসময় আপনার ভালো চাইবে। হামজা আসলে আকার ইঙ্গিতে তার নিজের কথাই বলছিল। জামিলও এতদিনে বুঝে গিয়েছিল হামজা কি জিনিস, তাই সেও আর বেশি বাড়াবাড়ি না করে গাজী হয়ে যায়। এরপর খুশি মনে সে ধুমধাম করে হামজা এবং ইয়ালিনার বিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচিত সবাই এসেছিল। অনুষ্ঠানে আনন্দ করার পাশাপাশি রেহমানরা সবাই পরবর্তী প্রজেক্টের মিটিংয়েও বসে। হামজা সেটা দেখে একটু সন্দেহ লাগে, তাই সে বিয়ের আসর ছেড়ে মিটিংয়ে গিয়ে যুক্ত হয়। সেখানে ইকবাল জানায় যে 11 আগস্ট আরও একটা অ্যাটাকের রিকোয়েস্ট করা হয়েছে তাদের কাছে, তাই তাদের আরও গোলাবারুদের প্রয়োজন। উজাইরের অবস্থা তখন একেবারেই টালমাটাল, তাই হামজা তখন নিজেই ডেটটা চেক করে জানায় যে 9 তারিখ ডেলিভারি দেওয়ার জন্য বেস্ট হবে, কারণ ওই দিন মন্ত্রী ওয়াটার পাইপলাইনের ইনগ্রেশনে যাবে আর পুলিশরা সবাই ওই কাজে ব্যস্ত থাকবে। সবাই তখন সেই তারিখেই সম্মতি জানায়। এরপর রাতে ইয়ালিনা ঘুমিয়ে পড়লে হামজা ওই ডায়েরিটা বের করে, কিন্তু তার সবগুলো পৃষ্ঠায় সাদা ছিল। তবে হামজা যখন সেটার উপর একটা কেমিক্যাল লাগায় তখনই অদৃশ্য লেখাগুলো ভেসে ওঠে। আসলে এটা ছিল তাদের সিক্রেট ডায়েরি, যার মাধ্যমে তারা ইনফরমেশন আদান প্রদান করত। হামজা 11 আগস্টের ইনফরমেশনটাও ডায়েরিতে লিখে তার টিমের কাছে পাঠিয়ে দেয়। এরপর সে চলে যায় তাদের সাপ্লায়ারের সাথে মালের ব্যাপারে কথা বলতে। সেখানে গিয়ে সে দেখে গ্রামের লোকেরা ছোট ছোট বাচ্চাদের লাশ কবর দিচ্ছে। হামজা সেটা দেখলে অনেক অবাক হয়ে যায়। তখন সাপ্লায়ারের লোকেরা তাকে জানায় আইএসআরের লোকেরা স্কুলের খাবার পানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই কারণেই বাচ্চাগুলো মারা গেছে। হামজা সেটা শুনে ভীষণ কষ্ট পায়, তবে কোনো রিয়াক্ট না করে প্রোডাক্টের অর্ডার দিয়ে সেখান থেকে চলে আসে। কয়েকদিন পর রেহমান তার পুরো টিমকে নিয়ে একটা উদ্বোধনের অনুষ্ঠানে যায়। সেখানে সবাই যার যার মতো কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ উজাইরের কাছে সাপ্লায়ারের কল আসে এবং তাকে ডেলিভারি নিয়ে যেতে বলে। সেটা শুনে উজাইর একটু অবাক হয়, কারণ আজকে তো ডেলিভারি ডেট ছিল না। তখন হামজা বলে, ইস, আমিও একেবারে ভুলে গেছি, আমার বিয়ের দিনই তো আজকে ডেট ফিক্স হয়েছিল। তুমি ওই সময় নেশার ঘুরেছিলে তো, তাই হয়তো তোমার মনে নেই। সেটা শুনে উজাইর তৎক্ষণাৎ মাল ডেলিভারি নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর হামজা সেখান থেকে বেরিয়ে রেহমান এবং তার দলের আরও দুজনকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে সে অন্য একটা রাস্তা ধরে। রেহমান এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? তখন হামজা বলে, অন্য রাস্তায় মেরামতের কাজ চলছে, তাই সেটা ব্লক করে দেওয়া হয়েছে। এমন সময় রেহমান হঠাৎ লক্ষ্য করে তার আশেপাশে কোনো গাড়ি নেই। সে এই ব্যাপারে হামজাকে জিজ্ঞেস করলে হামজা জানায় সামনের গাড়িগুলো তাদের থেকে এগিয়ে গেছেন, তবে সামনের চেকপয়েন্টে তারা আবার অ্যাড হবে। এরপর রেহমান উজাইরের ব্যাপার জিজ্ঞেস করলে হামজা বলে, উজাইর তো মাল ডেলিভারি আনতে গেছেন। সেটা শুনে রেহমান একটু অবাক হয়, কারণ আজকে তো ডেলিভারি ডেট ছিল না। তখন হামজা উজাইরের মতো রেহমানকেও সে একই কথা বোঝানোর চেষ্টা করে, তবে রেহমানের ঠিকই মনে ছিল বলে, কিন্তু হামজা গাড়ি না থামিয়ে বরং স্পিড বাড়িয়ে দেয়। রেহমান তখন বুঝে যায় নিশ্চয়ই হামজার কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাই সে তৎক্ষণাৎ হামজার উপর অ্যাটাক করে দেয়। ওদিকে কিছু দূরেই আসলাম তার পুরো টিমকে নিয়ে রোড ব্লক করে অপেক্ষা করছিল। আসলে হামজা তার সঙ্গে আগে থেকে যোগাযোগ করে এই প্ল্যান বানিয়েছিল।
তাই হামজার ওপর অ্যাটাক হওয়া সত্ত্বেও সে কোনো মতে নিজেকে সামলে গাড়িটা সামনের দিকে এগোতে থাকে। আর সেই সাথে গাড়ির মধ্যে চলতে থাকে তুমুল ফাইট। চলতে চলতে হামজার সামনের একটা ওয়াটার পাইপের সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে ওয়াটার পাইপটা ব্লাস্ট হয়ে পানি বেরোতে শুরু করলে সেটা দেখে আসলামরা সিগন্যাল পেয়ে যায় এবং তাদের দিকে আসতে শুরু করে। গাড়িতে থাকা বাকি দুইজন ততক্ষণে মারা গিয়েছিল এবং রেহমানও অজ্ঞান হয়ে গিয়েছিল। সেটা দেখে হামজা কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় রেহমান আসলে অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করেছে। এরই মাঝে উজাইর সেখানে চলে আসলে রেহমান তাকে হামজাকে মারার জন্য পাঠিয়ে দেয়। উজাইর সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই আসলাম তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। আবারও শুরু হয় দুই গ্রুপের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ। অন্যদিকে উজাইর হামজাকে তাড়া করে যাচ্ছিল আর তার ওপর গুলি ছুড়ছিল, কিন্তু একটা পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে হামজা এসে তার উপর অ্যাটাক করে দেয়। দুই দিকে লাগাতার চলতে থাকে ফাইট। একটা পর্যায়ে হামজা উজাইরের ওপর ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তাতেও উজাইর পুরোপুরি দুর্বল হয় না। অনেক ধস্তাধস্তি পর হামজা শেষমেশ তার ওপর পাগলের মতো অ্যাটাক করতে শুরু করে, আর তখন বেচারা উজাইর মারা যায়। ওদিকে রেহমান আসলামের হাত থেকে পালানোর জন্য জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। তখন আসলামও তাকে ফলো করতে থাকে। দুই পক্ষের গোলাগুলিতে একটা সময় রেহমানের পিস্তলের গুলি শেষ হয়ে যায়। তখন আসলাম বেরিয়ে এসে তার উপর এক এক করে। দুজনেই সমানে সমান টক্কর দিচ্ছিল, কিন্তু শেষমেশ রেহমানের সামনে আসলাম একটু দুর্বল হয়ে পড়ে। রেহমান তখন তার উপর ফাইনাল অ্যাটাক করতেই যাবে, তখনই হামজা এসে তার মাথায় আঘাত করে তাকে নিঃশেষ করে দেয়। তবে তাকে প্রাণে মারে না, কারণ আসলামের সঙ্গে হামজার আগে থেকেই ডিল হয়েছিল যে তারা এই মুহূর্তে রেহমানকে প্রাণে মারবে না। কিন্তু তবুও আসলাম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রেহমানকে গুলি করে দেয়। সেটা দেখে হামজা দ্রুত রেহমানকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তায় কোনো গাড়ি তাদেরকে লিফট দিতে রাজি হচ্ছিল না। একটা সময় এক অটোওয়ালা তাদেরকে সাহায্য করতে রাজি হয়। তার সামনে হামজা এমন অভিনয় করে যে রেহমানকে বাঁচানোর জন্য সে মরিয়া হয়ে উঠেছে। কোনো মতে সে রেহমানকে নিয়ে হসপিটালে পৌঁছায় ঠিকই, কিন্তু ডক্টররা চেক করে জানায় রেহমান মারা গেছে। বিষয়টা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়। তখন ওই অটোওয়ালা সবাইকে জানায় হামজা শেষ মুহূর্ত পর্যন্ত রেহমানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। রেহমানের মৃত্যুর নিউজটা এমনভাবে প্রেজেন্ট করা হয় যে তার গাড়িতে অস্ত্র পাওয়া হয়েছিল বলে পুলিশ তার উপর অ্যাটাক করেছে, আর সেই অ্যাটাকেই রেহমান মারা গেছে। নিউজটা দেখে ইকবাল এবং জামিল সহ সবাই প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কিন্তু কারো কিছু করার ছিল না। রেহমানের মৃত্যুর পর একে একে তার সঙ্গীদের তথ্য ফাঁস হতে থাকে। এইভাবেই হামজা খুব কৌশলে আইএসআইয়ের সমস্ত প্ল্যান বানচাল করে দেয়। তার সাপও মরে যায় আর লাঠিও ভাঙে না। অজয়ও বিষয়টা নিয়ে খুব খুশি ছিল, কারণ শুরু থেকেই সমস্ত প্ল্যান তো তারই ছিল। সেই হামজাকে পাকিস্তানে পাঠিয়েছিল রেহমানের গ্রুপে ঢুকে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আসলে হামজা কোনো বালুচ নয়, সে একজন হিন্দুস্তানি। তার আসল নাম জসকিরাত সিং রান্ধি, যে কিনা আইএসআইয়ের হামলায় বেঁচে যাওয়া একজন ঘায়েল শিকারী। আইএসআইয়ের একটা হামলাতেই তার পরিবার নিঃশেষ হয়ে গিয়েছিল, তাই আইএসআইদের ওপর জাসকিরাতের একটা অন্যরকম রাগ ছিল, যে কারণে অজয়ের বিশ্বাস ছিল যে হামজা ওরফে জাসকিরাত তাদের মিশনের জন্য একদম পারফেক্ট হবে, আর তার সেই ধারণাই সঠিক হয়। অবশেষে তাদের অপারেশন ধুরিন্ধার সফল হয়, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই, শুধু এতটুকুই বলতে পারি গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।